ওই পয়েন্ট অফ টাইম থেকেই আমি ডিসাইড করলাম যে গান বাজনা করবো। বাবাকে গিয়ে বললাম, জানো তো আমার মনে আছে খাবারের টেবিলে বসে, বাবা ওই পারে আমি পারে, বললো আমি জাস্ট ভর্তি হবো গ্রাজুয়েশনে, বললো যে তাহলে দেখছে তো আমি একটু গান বাজনা করছি, তো তখন জিজ্ঞেস করেছে কি ভাবছো কি করবে, গান বাজনা করবে। তো আমার না খুব খারাপ ভাবে বললো যে আমি এটা চাই না। আচ্ছা, ভেরি স্ট্রেট। হ্যাঁ স্ট্রেট, আমি এটা চাই না। আমাদের কারণ কি বাবার বাড়িতে সবাই হয় লেখাপড়া করে নয় ব্যবসা করে, বাবা এটা দেখেনি। বাবা নিজে আবৃত্তি করতে ভালোবাসে ওইটুকুই, লিখতে ভালোবাসে সেটা হবি অবধি, কেউ এটা প্রফেশনালি নিতে পারে এটা উনি ভাবতেই পারেন না। তো বাবা একদম সম্পূর্ণ না বললো। এবং আমি বরাবর কি বলবো, ওই তুমি যেটা না বলেছো সেটাই তো আমি করবো টাইপের। আচ্ছা। আর এমনিতে পাহাড়ি লোকজন আমরা, মানে চট্টগ্রাম তো পাহাড়ি অঞ্চল, হ্যাঁ তো ওখানে একটু এরকমই সবাই হাটকে। তো যাই হোক, আমি তখন বললাম যে না আমি তো এটাই করবো, আমি এটাই করবো। আমার বাবা কি বলেছে না, ঠিক আছে ওটাই করো, আমার এই বাড়ির ছাদের তলায় থাকতে দেবো আর খেতে পাবে, এই যে সব করবে সবের কোনো টাকা পয়সা তোমায় দেবো। আর সত্যি হি ডিড দ্যাট। নমস্কার, আদাব, হ্যালো এন্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ লেজারলি বাতে। আমার গাড়ির ফ্রন্ট সিটে কি বসে আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার্স, ফোক আর্টিস্ট দীপান্বিতা। দীপান্বিতা কেমন আছো? আমি খুব ভালো আছি, আমি সবসময় ভালো থাকি, জানো তো, খারাপ থাকার কোনো জায়গা নেই আমার। ভালো থাকতে হবেই, মানে আমি তো এটা মনে হয় এটা বাধ্যকতার মধ্যে আমি রাখি। হ্যাঁ we all have to be happy and feel good. এত চারদিকে এত প্রবলেম, তার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। একটা ছোট গল্প বলি, আমি খুব ইনফ্লুয়েন্সড এখন, খুব ইন্সপায়ার্ড বাই জুবিন গার্গ। ওনার অনেক স্টোরি থ্রু রিলস আমরা জানতে পাচ্ছি। তো একটা জায়গায় উনি ইন্টারভিউ দিচ্ছেন, ওনাকে হ্যাঁ তুমি বাদিকে যেতে পারো, সোজা যেতে পারো। হ্যাঁ, তো উনি ইন্টারভিউ দিচ্ছেন, উনি বলছেন আমাকে স্কুলে একবার এক টিচার বলেছিল, মানে সবাইকে বলেছে যে লেখো কি হতে চাও বড় হয়ে, সবাই লিখেছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। বলছে জানো আমি লিখেছি যে আই ওয়ান্ট টু বি হ্যাপি এন্ড টু মেক আদার্স হ্যাপি। রাইট। তো এটা কত ইম্পর্টেন্ট বলো একটা মানুষের জীবনে। অ্যাবসলিউটলি। সিমিলারলি জন লেননের একটা কথা আছে যে when he was in school he was asked similar thing, what do you want to be when you grow up? তো উনি বলেছিলেন যে I want to be happy, and but the teacher never understood what I meant. তো আজকেও এই জিনিসটা মানে it is so, মানে কি বলবো, মানে it is really important and it is very hard to be happy. Absolutely. But happiness is very internal. মানে সবারই আমরা অনেক প্রথমে মানে বিভিন্ন এজে আমরা হ্যাপিনেসের ডেফিনিশনটাও পাল্টায় না, ডিফার করে যায়। হ্যাঁ এতে আর কি একদম। বাট আমি মানে তোমাকে যেভাবে ডিসকভার করেছি, মানে ফার্স্ট ইজ থ্রু ফিডলার্স গ্রিন, এন্ড আই মাস্ট সে অবভিয়াসলি এখন আমি ফিডলার্স গ্রিনের অনেক সদস্যকে পার্সোনালি চিনি, যেমনি দীপ্তাংশু, ডলেন ম্যান, আমরা বাড়িতে যাব, তারপরে শ্রমিক আছে, লুডো আছে, এন্ড নাও ইউ। তো এই যে ব্যান্ডটা ফর্ম মানে তোমরা গড়লে কি করে? It was so unique as a sound. মানে actually Fiddler's Green basically was with Orko Mukherjee. আচ্ছা। So when he left the band, আমাকে লুডো বললো যে দেখ Fiddler's Green চাই যে ওরা কন্টিনিউ করবে, সো আমি তোকে ছাড়া আর কাউকে এটা অ্যাপ্রোচ করতে, আমি জানি না, আমার মাথায় কিছু আসছে না, তুই কি করবি? আমার প্রথম থেকেই ফিডলার্স গ্রিনের ওই সাউন্ডস্কেপটা ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো, ওরা এত ভালো। তো আমি তখন বললাম যে আমি কিচ্ছু ভাবিনি, বিকজ তখন কিন্তু আমার নিজের ব্যান্ড হচ্ছে ফোক ফাউন্ডেশন। তো আমি ওইটা রেখেও আমি বলেছি যে হ্যাঁ আমি করবো। তবে হ্যাঁ যেটা হবে যে ফোক ফাউন্ডেশনের গান কিন্তু ওখানে হবে না। তো ওরাও তো সেভাবেই ওরাও প্ল্যান করছিল যে হ্যাঁ অবশ্যই ফোক ফাউন্ডেশনের গান এখানে হবে না। আর ফোক ফাউন্ডেশনের একটা আলাদা সাউন্ডস্কেপ, কমপ্লিটলি একটা ইলেকট্রনিক সাউন্ডস্কেপ, অন্যরকম। আর ফিডলার্স গ্রিন তো ভীষণ ভাবে একটা অ্যাকোস্টিক সাউন্ডস্কেপে চলে আর কি। তো ডিফারেন্ট হবে, আমি করতে চাই কারণ আমার ভালো লাগে তোদের সাউন্ডটা।
তো সেইভাবে আমিও জয়েন করি, সমন্তকও জয়েন করে। আচ্ছা, হ্যাঁ, সমন্তক ওয়াজ অলসো দেয়ার বিকজ আচ্ছা, ফিডলার্স গ্রিন এর বেসিক যে সাউন্ডস্কেপটা ছিল সেটা তো আমরা এইদিকে যেতে পারি না, সেইটা তো তোমার ইয়ে ছিল না, মানে ওরা তো শুধু ফোক করতো না, ওরা তো ধরো সলিল চৌধুরীর গান করছে, কি হিমাংশু দত্তর গান করছে, ওদিকে আবার হেমাঙ্গ বিশ্বাসের গানও করছে। সো এই ওদের রেঞ্জটা অনেক ওয়াইড ছিল, কিন্তু আমি আধুনিক গানটা করতে চাই না, আমি তো পারবো না করতে। হ্যাঁ, তো তো তখন ওরা মনে হয়েছিল যে, কিন্তু ওইটা তো ওদের সাউন্ডস্কেপ থেকে ওরা নড়তে চায়নি, তাই ওরা মনে করেছিল আরেকজন কাকে আমরা বলতে পারি, তো সমন্তক ওয়াজ দ্য ওয়ান। তো সমন্তক ওইটা গাইতো, ওই পোর্শনটা গাইতো, এবং সমন্তক আরো অনেক কিছু গাইতো, ওরা তো ইংরেজি গানও করে। সো ওই পোর্শনটাও সমন্তক অনেকটা জুড়ে ছিল, আর আমি ফোক পোর্শনটাই গাইতাম, আর সমন্তকে মাঝে মাঝে করে। দ্যাটস হাউ ইট স্টার্টেড। এইদিকে আমরা যেতে পারি, জানো তো বলে দিও। বাট ওই গানের আমি সোজা যাবো না এদিকটা। আচ্ছা, তো ওই ফিডলার্স গ্রিনে একটা গান আমি আজকেও শুনছিলাম, আই উড লাভ ইফ ইউ উড সিং টু লাইনস, বলে তো মিঠো লাগে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম ছিল, রে বলে তো মিঠো লাগে, হাসে তো ভালো লাগে, বলে তো মিঠো লাগে, হাসে তো ভালো লাগে, बैठो रसोवे हमारे आंगणे, सावली सूरत जड़ा जनीरा मारा, सावली सूरत जड़ा जनीरा मारा, बैठो रसोवे हमारे आंगणे, बैठो रसोवे हमारे आंगणे। क्या बात, क्या बात। এই গানটা আমার আস্তে আস্তে আমি শুনছিলাম, সো লাইভলি, এত ভালো, আর তার যে মানে সাউন্ডস্কেপটাও ছিল এত সুন্দর, মানে অ্যারেঞ্জমেন্টটা ছিল, আমার খুব রিয়েলি লাভড ইট। তো তোমার যে গানে এই জানো তো, আমরা যখন এই মানে ফিডলার্স গ্রিনে যখন এই যে তুমি অ্যারেঞ্জমেন্টের কথা বললে, এটা আমরা যখন রিহার্সালে বসতাম আর কি, তো তখন জাস্ট বাজাতে আরম্ভ করতো, ওই জাস্ট সবাই একসঙ্গে বাজাতে আরম্ভ করতো, একটা জ্যামিং। ওইটা কখনোই আমি এটা বাজাবো আমি ওটা বাজাবো এরকম নয়, না না। তো প্রথম একটা প্রিলিমিনারি ওরম ভাবে খাঁচা হতো, তারপরে দীপ্তাংশু গিয়ে হয়তো ভাবলো যে আচ্ছা এই জায়গাটা আমি এই লাইনটা বাজাবো, ওই জায়গাটা এই লাইনটা, কিন্তু ওভারঅল খাঁচাটা ওই জ্যামিং থেকেই আসতো। সেটা কিন্তু ইন কেস অফ বোথ দ্য ব্যান্ড, মানে ফোক ফাউন্ডেশনের ক্ষেত্রেও তাই, মানে আমরা ওই জ্যামিং, আমরা ফোক ফাউন্ডেশনেও প্রথম যে গানটা করেছিলাম, I remember it was with রাজকুমার আর লুডো। লুডো আমাকে রাজকুমারের বাড়িতে নিয়ে যায়। অ্যাকচুয়ালি ফোক ফাউন্ডেশন থেকে আমার এই লুডোর সাথে আলাপ থেকেই ফোক ফাউন্ডেশনের সৃষ্টি। আচ্ছা, তো সেখান থেকে ও আমাকে বললো যে চল তোকে একটা জায়গায় নিয়ে যাব। তো আমি রাজকুমারের বাড়িতে আমাকে নিয়ে যায়, তখন বলে যে আমরা একটা কিছু করি, একটা গান করি। তখন আমরা একটা তোমার কামরূপী লোকগান গাই। তো আমি গাইতে শুরু করি, ওরা বাজাতে শুরু করে, কিচ্ছু না, না ওরা গানটা জানে না কি হবে না হবে, কেউ কিছুই জানে না, জাস্ট বাজ। এবং দ্য ওয়ে উই ডিড দ্যাট ডে, ওটাই থেকে গেছে অ্যাজ দ্য অ্যারেঞ্জমেন্ট। বাট ওটা সেই যে একটা যে ইনোসেন্স না মিউজিকের, সেটাই কিন্তু মিউজিকটাকে আরো স্প্রেড করে, আরো লোকের ভেতরে পৌঁছায়, রাইট? মানে আমরা যারা মিউজিক বুঝি না, শুধু কান দিয়ে শুনি এবং ফিল করার চেষ্টা করি, তাদের কাছে ওইটুকুই হচ্ছে মানে আমরা বুঝি, এবং আমরা মানে ওই যেটা মনে ছোঁয় সেটাই মিউজিক আমার কাছে। হ্যাঁ, কারণ এটা খুব ইন্টারেস্টিং, কেন জানো? যখন যারা এটা তৈরি করছে তারাও তো এই ফিল, এইটা ফিল করছে বলে ওইটা তুমিও ফিল করছো, যে শুনছে সেও ফিল করছে। বাট মানে একটু পেছনের দিকে যাই, তোমার বেড়ে ওঠা কোথায়? কলকাতা না কলকাতার বাইরে? না না, আমার বেড়ে ওঠা কলকাতাতে। কলকাতা ইন দ্য সেন্স, অ্যাকচুয়ালি আমার মা বিয়ে করতে যায় বাংলাদেশে। আচ্ছা, আমার বাবা চিটাগং এর তখন হচ্ছে। হ্যাঁ, তো মাকে ওদের লাভ ম্যারেজ, তো ওই
চিটাগং এ মা বিয়ে করতে যায়, হ্যাঁ সেখানে উনি থাকেন হ্যাঁ ফর 1 year কি 1.5 year ওরকম। হ্যাঁ তো আমি মানে মায়ের গর্ভে আসি ওখানেই। হ্যাঁ তো আমার যখন প্রায় 9 months হবে আর কি মার, তো তখন মার আর ভালো লাগছিল না, মানে হয় না মেয়েদের তখন বাপের বাড়ি যাওয়া, হ্যাঁ তো তখন মা বলে যে আমি বাপের বাড়ি যেতে চাই। তখন বাবাদের ফ্যামিলি থেকে হ্যাঁ আর কি ওনাকে এক আত্মীয়র সঙ্গে পাঠানো হয় বাইরে। হ্যাঁ তো কিন্তু মার আর ফেরত যেতে ইচ্ছে করেনি, আচ্ছা। মার ফেরত যায়নি। আর So সেটা I was কোথায় born এলেন উনি? here. সেটা কোথায়, মানে ওনার বাপের বাড়ি তোমার মানে আমার মামার বাড়ি? মামার বাড়ি হচ্ছে কেষ্টপুর। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সো কেষ্টপুরে আসেন এবং হ্যাঁ। তারপরে মা ফেরত যেতে চাননি। তারপরে আচ্ছা। বাবা যাতায়াত করতো হ্যাঁ। এবং বাবা লেটার অন হি গট সেটেলড হিয়ার ওই ধরো 70s 7 অনেক পর, মানে বাংলাদেশের স্বাধীনতার পর এসেছেন। হ্যাঁ, না বাবাদের একটা যাতায়াত ছিল অ্যাকচুয়ালি, বাবারাও শিফট করেছিল 71 এ, হুম, হুম। কিন্তু যেহেতু ওখানে ব্যবসা ছিল আসা যাওয়া, আসা আসা যাওয়া। যাওয়ার মধ্যে ছিল, Right, right, and that's how he met my mother. আচ্ছা, হ্যাঁ। ইন্টারেস্টিং, দ্যাট ইটসেলফ ইজ আ হ্যাঁ। মানে ইউনিক ডিসকভারি অফ আ হ্যাঁ। ভেরি ডিফারেন্ট লাভ স্টোরি, মানে সেই এরা সেই সময় সেই সময় হ্যাঁ ভেরি ডিফারেন্ট, মানে যেহেতু আমাদের একটা ছোট কন্টেন্ট প্রোডাকশন কোম্পানি আছে, আচ্ছা খুব এক্সাইটিং, মানে একদিন লোক সামলাতে পারছি না, এটা নিয়ে একদিন বসাই হবে, ডিসকভার করার নিশ্চয়ই, নিশ্চয়ই। কাল্টিভেট করার মধ্যে একটা হ্যাঁ জিনিস, সেই। তাই না? আর জানো তো আমার মাকে যার কারণে অনেকবার শুনতে হয়, মানে আজও হ্যাঁ। হয়তো সেটা কলকাতার মেয়ে, বাংলাদেশের ছেলে হ্যাঁ। কলকাতার, যদিও বা এরাও আমার মাদের ক্ষেত্রে কি হয়েছে, আমার হ্যাঁ। মার জন্ম এখানে, হ্যাঁ। কিন্তু আমার দাদু দিদা অনেক তারও আগে শিফট করেছে। রাইট 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 রাইট। তো মানে তোমার পড়াশোনা সব কলকাতাতেই? হ্যাঁ, আমার পড়াশোনা বেড়ে ওঠা, কলকাতাতেই। বেড়ে হ্যাঁ, ওঠা। আমরা এখানে বাবাদের এখানে আহ, কি বলবো, বিফোর পার্টিশনই বাবাদের এখানে জমি ছিল কার্তিকপুরে, হুম। একদম ধানি জমি। হুম। তারপরে তোমার শ্যামবাজারে আমাদের দোকান ছিল। আচ্ছা। সো আফটার মানে ওই পার্টিশন হবে ওই সময়টায় দোকানটা ওয়াইন্ড আপ করা হয় হুম হুম এবং ওরা চলে যায়, ওরা শিফট করে যায় বাংলাদেশে। তারপরে আবার 71 এ ব্যাক করে। আচ্ছা, এরকম ইন্টারেস্টিং আর কি, হ্যাঁ। ইন্টারেস্টিং। যেটা আমার জানার খুব ইচ্ছে হচ্ছে যে তুমি যখন প্রথম ভাবলে যে মিউজিকটাকে নিয়ে আরো সিরিয়াসলি এগোবে বা মেবি এটাকে প্রফেশনালিও হুম, মানে করবে, হুম। তো হাউ ওয়াজ দ্য সাপোর্ট সিস্টেম বাড়িতে, মানে ওয়াজ ইট মানে যেটা হয় মোস্টলি মধ্যবিত্ত বাঙালিদের একটা হয় না যে টিপিক্যাল পড়াশোনা করো, এমফাসিস ইজ সামওয়্যার এলস, সামথিং আনকনভেনশনাল সবসময় অত সহজে গ্রহণ হয় না, অনেক ক্ষেত্রেই হয় না। তো তোমার এক্সপিরিয়েন্সটা কি ছিল জানার খুব ইচ্ছে। অ্যাকচুয়ালি আমার মায়ের ফ্যামিলিটা দে ওয়্যার ইনটু মিউজিক, হ্যাঁ। আর খুব স্ট্রংলি। আচ্ছা। আমি দুর্বাদল চট্টোপাধ্যায়ের সঙ্গে মিট করেছিলাম। কাকু আমার অনেক কাজ, মানে অনেক অনেক গানের অ্যারেঞ্জমেন্ট করেছেন, তো কাকুর সাথে যখন আমার দেখা হয়েছিল, হুম কাকুর কাছে শুনেছি হুম। ওই সময় না ফিল্মের দুনিয়ায়, বিশেষ করে এই বেঙ্গলে যেতে পারো, হুম ওই সময় দুটো অর্কেস্ট্রা কাজ করতো যারা ব্যাকগ্রাউন্ড স্কোরিং করতেন। সেটা হচ্ছে ক্যালকাটা অর্কেস্ট্রা, হুম। আর একটা ছিল আওয়ার অর্কেস্ট্রা। আচ্ছা সো এই সুরশ্রী অর্কেস্ট্রা। আচ্ছা সো এই সুরশ্রী অর্কেস্ট্রার বাড়ির লোক হচ্ছে আমার মা। আচ্ছা হ্যাঁ, এবং সুরশ্রী অর্কেস্ট্রাতে আমার নিজের দিদা শি ইউজড টু প্লে সেতার। ওয়ান্ডারফুল। হ্যাঁ, কিন্তু আমার দাদু এটা পছন্দ করেননি। আচ্ছা সো আমার দিদা দে ইউজ টু রিহার্স, মানে ওরা থাকতোই হচ্ছে নলিনী সরকার স্ট্রিট। হুম হুম তো সেখান থেকে আমার দাদু একদম পুরো শিফট করে যায় কেষ্টপুরে। হুম দিদার গান বাজনা ফুললি বন্ধ হয়ে যায়। হুম ওই যে দুঃখটা, আমার দিদা কোনো ছেলে মেয়েকে গান বাজনা শেখায়নি। দিদার যেহেতু গান বাজনাটা বন্ধ হয়ে গেল, হুম দিদা কাউকেই ওই দুঃখে এতই মানে শক পেয়েছিলেন হুম যে উনি কোনো ছেলে মেয়েকেই গান বাজনা শেখাননি। আমার মা চেয়েছিল গান বাজনা শিখতে, হুম মাকে বলেছে, খুব রেগে মাকে বলেছিল যে একদম করতে হবে না গান বাজনা, হুম গান বাজনা সাধনার জিনিস, ছেলে খেলা নয়। হুম
তুমি আমার এখান থেকে তো হবেই না, তোমাকে আমি শেখাবোই না, তুমি তোমার বিয়ে হয়ে গেলে তোমার বর যদি তোমায় শেখায় তো শেখাবে, আমি তোমায় শেখাবো না। সো শি ডিডন্ট এনকারেজ হার। এটা আমার মায়ের একটা আবার চাপা দুঃখ যে মা একটু গান বাজনা শিখতে পারলো না। সো মা যখন বিয়ে করে সব এখানে এসে কলকাতায় এলো, তারপরে একটা সেটেলমেন্ট হলো মার আর কি। আমরা থাকতাম তোমার এই প্রথমে থাকতাম কার্তিকপুর, তারপরে থাকতাম হচ্ছে তোমার শ্রীনগর বলে একটা জায়গা এখানে মধ্যমগ্রামে, একদম ভেতর দিকে। মা ওখানে গান বাজনা শিখতে শুরু করলো। তো মা যে শিখতে শুরু করলো ওটা দেখে আমিও মার মতন হারমোনিয়াম বাজিয়ে ফেলতাম। তো মা ভাবতো যে আচ্ছা তাহলে কেউ শেখায়। তো মা আমাকে, মা সহ আমি সহ গানের স্কুলে যেতে শুরু করলাম। হ্যাঁ, এবং ওই যে জায়গাটা ঠিক এই যে একটা এনক্লোজড এরিয়া, আমাদের বাবারা এখানে এসে সবাই সেটেল ডাউন করে ওরা একটা ফ্যাক্টরি খুললো এবং এটা হিউজ ক্যাম্পাস, কিন্তু ক্যাম্পাসটা পুরোটা না ঘেরা। আর আমার এখনো মনে আছে মানে গেটটা এতটাই বড়, পাঁচিলটা এতটাই বড়, অনেকটা জেলের ভেতরের মতন। ইট ওয়াজ আওয়ার লাইফ ওয়াজ দ্যাট। আমাদের কোনো এন্টারটেইনমেন্ট ছিল না তো জীবনে। আমার বাবারা এত ব্যস্ত ব্যবসায় যে আমরা কোনোদিন সিনেমা যাইনি, কোনোদিন আমরা রেস্টুরেন্টে খেতে যাইনি, উই হ্যাভ ডান নাথিং। আমাদের এইটাই কেটেছে আমাদের ছোটবেলায়। আজকে দাঁড়িয়ে ভাবে কি ভাগ্যে সেটাই ছিল। একটা সময় কিন্তু খুব রাগ হয়েছে সবার বাচ্চাদের শুনি এই তাদের ছোটবেলা, আমাদের তো একটা ডাম ছোটবেলা। কিন্তু আজকে দাঁড়িয়ে জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে ভাবি ভাগ্যিস ওটা ছিল, ওইটাই ছিল। কারণ আমাদের ফুল ফোকাসটা গিয়ে তখন ছিল ওই যে গানের স্কুলে যাব, একটা রিক্সা আমাদের ঠিক করা আছে, মা আমি আমার ভাই। That was the only entertainment in our life. ওইটার জন্য মানে বসে থাকতে দাঁড়িয়ে থাকতাম একদম। তখন ওই ঠিক তো আর খেলা বলতে কি ছিল জানো? খেলা বলতে ছিল হচ্ছে আমাদের এত বড়ই ক্যাম্পাস, বাবারা ওখানে চাষবাসও করতো। তো শীতকালে হচ্ছে তোমার মটরশুঁটি লাগানো হতো, এতটা লাগানো হতো যে আমাদের ওখানে যে 3-4জন আমরা বাচ্চা ছিলাম, প্রত্যেকে একটা করে ব্যাগ নিয়ে কে কত মটরশুঁটি তুলে নিতে পারে। বাট সেটা একটা বিরাট বড় এক্সপেরিয়েন্স না, মানে আজকালকার দিনে কেউ ভাবতেই পারবে না এই লাইফটা। আজকে যখন আমি যে সাবজেক্টটা নিয়ে ডিল করি তখন আমি বসে বসে ভাবি যে আমার ছোটবেলাটাও সেই সাবজেক্টটার দিকে আমাকে ঠেলে দিয়েছে কত সুন্দর করে। আমার তো খুব খুব আধুনিক ভাবে আমার ছোটবেলা কাটেনি তো, একেবারেই গ্রামীণ ভাবে কেটেছে। সেটা কিন্তু ওই যে একটা কথা আছে জানো তো আমাদের লোকগানে, যাপনটা খুব ইম্পর্টেন্ট। তুমি কিভাবে তোমার লাইফটাকে লিড করছো, কিভাবে তুমি প্রতিদিন তোমার জীবন কি বলবো তোমার জীবনের ফিলোসফিটা তৈরি হচ্ছে, ইজ সো ইম্পর্টেন্ট ফর দিস সাবজেক্ট। দেন অনলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সিঙ্গিং ফিল করতে পারবে, and you will understand what you are singing. যখন তুমি নিজে বিশ্বাস করে গানটা গাইবে তখনই আমার যিনি শ্রোতা হবেন তিনি ওই গানটা দেখতে পাবেন। রাইট এই জিনিসটা খুব বড় একটা কথা বললে, কারণ তোমার অনেক গানই আমি শুনেছি মানে after I've discovered you, and we'll come to that, but এই যে মানে the whole construct of যে গানটা ভেতর চোখটা বন্ধ করে আমি একটা ভিজুয়ালাইজ করতে পারি, আমার যেটা ভিজুয়ালাইজ করার, এটা তো একটা মানে যে যেরকম ভাবে শুনছে তার একটা পার্সপেক্টিভ অফ ভিজুয়ালাইজেশন। তো এটা খুব বড় একটা মানে আমার মনে হয় প্রাপ্তি, যে গান গাইছেন বা যারা শিল্পী তাদের মানে যদি দর্শকদের সেই জিনিসটা উপলব্ধি করাতে পারে। জানো এরকম কত এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি চায়নাতে গেছি, তো সেখানে কেউ ইংরেজিতে কথা বলছে না, আমরা যে পার্টটায় গেছি। হ্যাঁ, এবার আমরা তো চাইনিজ জানি না, কি কমিউনিকেশনের প্রবলেম, বাপরে বাপ। আমার মনে মনে এত রাগ হচ্ছে, খাবার খেতে পাচ্ছি না। আমি ভেরি ভেরি, বাকিরা সবাই এক্সপ্লোর করছে, এত এক্সপ্লোর আমি করতে পারছি না। খাবারের ব্যাপারে তো নয় বাবা। হ্যাঁ, তো যাই হোক, মানে বিশাল মাথা গরম আমার তখন। তখন আমি ভাবছি কি যে গান গেয়ে কি লাভ হবে, গানটা গেয়ে আমার লাভটা কি, মানে আমি তো খুব পিসড অফ। কিন্তু ভেরি সারপ্রাইজিংলি আমাদের না একটা ছৌয়ের দল ছিল, দুজনের দল। হ্যাঁ, তো ওরা আমাকে বললো দিদি আমরা এই মহিষাসুর মর্দিনী, মানে তোমাদের গানটা শেষ হবে তারপরে আমরা একটা মহিষাসুর মর্দিনী করবো। ঠিক আছে,
এটাই আমাদের প্ল্যান হলো। হ্যাঁ। তো ঠিক আছে, আমরা আমাদের কিছু একটা বোধহয় গাওয়া হয়েছিল, কারণ হ্যাঁ। আমার সাথে আরো অনেকেই ছিলেন, আমার মনে হয় হ্যাঁ। গোলাম ফকির ছিলেন, তো গোলাম ফকির হ্যাঁ। একটা কিছু গাইলেন এরকম না। হ্যাঁ। তো আমি করলাম কি, আমি ওই সময়টা কিছু গাইলাম না, হুম। ওই সময়টা বাকিরা গাইলেন। যখন মহিষাসুর মর্দিনীটা শেষ হলো, ইনস্ট্যান্ট আমার মাথায় এলো গাইতে যে কেসারিয়া বালা মাউনি পধারো মাকে দেশ। হ্যাঁ, দু লাইন গাও না। केसरिया बालम ओथे आवो सा पधारो मार देश। তো আমি এরকম ভাবে এই নোটটাতেই শেষ করেছিলাম সাথে। হ্যাঁ। এই এক লাইন কি দু লাইন আমি গেয়েছি। হ্যাঁ। দুটো চাইনিজ মেয়ে, বিশ্বাস করো, তাদের চোখটা ছলছল, কেন চোখ ছলছল করেছে ভাই আমি জানি না, কিন্তু চোখ ছলছল, এবং আমাকে বলছে যে আপনি যা গেয়েছেন আমি কিচ্ছু বুঝিনি, ভাঙা ভাঙা ইংরেজিতে বলছে, আমি কিচ্ছু বুঝিনি, কিন্তু কি জানি আমার এখানে টাচ করেছে। হ্যাঁ, বলে আমাকে জড়িয়ে ধরলো। তখন আমার ওই যে রাগ ছিল না, যে আমি খাবার খেতে পাচ্ছি না, ওই রাগটা পড়ে গেল। হ্যাঁ, এরকম কিন্তু হয়েছে। আমার বেশিরভাগ সুযোগ ঘটে যারা ধরো বাংলা জানে না, যারা ভারতীয় না, বা ভারতীয় হলেও বাংলা জানে না, কিন্তু আমি তো সেখানে গিয়ে হয় বাংলা গান গেয়েছি, নয় অন্য ভাষার গান গেয়েছি, এইটা কিন্তু শুনেছি। সো ওই জন্যই ওই বিশ্বাস থেকে তোমায় বললাম যে আমি যদি যা গাইছি সেটাতে বিশ্বাস করি, বুঝতে পারি, ওই জায়গা থেকে যখন আমি গাইছি না, তখন ওটা তোমার মনটাকে ছোবেই ছোবে। এবং আমি যেটা বিশ্বাস করি না, বিশ্বাস করে আমি সেটা গাইতে পারি না, আমি গাইও না। এরকম অনেক গান আছে লোকগানে যা লোকে গেয়ে শেষ করে ফেলছে, আমায় যদি জিজ্ঞেস করো তুমি গান জানো না, আমি তোমায় উত্তর দেবো যে সত্যিই জানি না, আমি শুনেছি কিন্তু আমি জানি না। এই গানটা জানো না, তাহলে তুমি আর কি লোকগানের শিল্পী হলে? আমি জানি না, আমি সত্যি জানি না, আমি জানি না, মানে আমি ওই লেভেলে জানি না যে তোমায় গেয়ে শুনিয়ে দেবো, আমি শুনেছি এরকম আর কি। তো যখন তুমি মানে ধরো যে প্রশ্নটা আমার ছিল যে যখন তুমি মানে ডিসাইড করলে যে সঙ্গীত ছাড়া কি করবে, মানে দিস ইজ ইউর প্রফেশন, তুমি এটাকে ভাবছো। তো আমি মা আমাকে স্টার্ট করেই দিয়েছিল। তারপরে তো আমি একদম লেখাপড়া করতাম না। আমি করতাম কি, বিবিধ ভারতীর সকাল 9টা থেকে শুরু হতো, আমি মোস্ট অফ দ্য ডে স্কুলও যেতাম না, কারণ ওটা 11টা অবধি প্রায় তোমার চলতো পর গান, আর আমি খাতা নিয়ে সমানে লিখছি, সেইভাবে গান তুলছি, গান ইয়ে করছি, অমুক করছি, তুমি করছি, এ করেই চলতাম। হ্যাঁ, তো এই করে আমার স্কুল কামাই হয়ে যেত, আমার লেখাপড়া খারাপ হয়ে যেত, হতো, কিন্তু আমি তো এটাই করছি। হ্যাঁ, যাই হোক, করতে করতে তো 12 অবধি হলো। 12-এ গিয়ে না 10-এ আমার মনে হলো যে এই লেখাপড়াটা করতে হবে আর কি, লেখাপড়াটা করলাম। হ্যাঁ, তো ঠিক আছে, রেজাল্টটা একটু ভালোই হয়ে গেল। তারপরে তখন ভাবলাম যে আচ্ছা লেখাপড়াই করবো, তা জীবনের চাহিদা কিন্তু পাল্টায় না, সে পাল্টায়। হ্যাঁ, তো লেখাপড়া করবো। হ্যাঁ, তখন বেশ একটা সিরিয়াস হয়ে গেলাম। যদিও বা আমি স্কুলকে সবসময় রিপ্রেজেন্ট করেছি, কখনো নাচ করেছি, একটা সময় স্কুলে শুধুই নাচ করেছি, গানই করিনি। আচ্ছা, আমি গান বাজনার থেকেও বেশি প্যাশনেট অ্যাবাউট ডান্সিং। তো যাই হোক, তো এরকম ছিল। 12 পাস করার পরে আমার বাবা আমাকে অনেকে, কারণ বাবা এমন একজন ব্যক্তি যিনি ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তারি ফার্স্ট ইয়ার পরে আর পড়েননি। সো ওনারও তো মনের মধ্যে একটা ইচ্ছা আছে আমার মেয়েটা ছিল ফার্স্ট ইয়ার পরে পড়েননি। হ্যাঁ, কারণ তখন খুব রাজনীতি করছেন। আচ্ছা, ওইসব একদম ডামাডোল হয়ে গেছে বাবার। তো একটা হিরোজ আর্ক আছে দেখছি তোমার বাবার গল্পে, মানে ফিয়ারি একটা রেবেল, একটা সেখান থেকে একটা লাভ স্টোরি, গুড রেসিপি ফর আ মুভি। আচ্ছা, সরি, ডাইগ্রেস করব না। তো যাই হোক, তো ওটা তো তার মনের সুপ্ত ইচ্ছে, আর কোনো এক ছেলে মেয়ে হবে, তো সে আমাকে একটু এনকারেজ করে দিল, আমি সেই ধারাটা ধরে নিলাম। এটা আমি বলছি ক্লাস 12 পাশ করার একদম পর।
আমার হাজবেন্ড হ্যাঁ, সেই সময় থেকেই আমার সাথে। আচ্ছা, নাইস। উনি কিন্তু আমাকে বললেন যে জানিস তো তুই এরা ভাবছিস এটা হবে না, হ্যাঁ, তোর তোর ভাবনাটা কোথাও একটা গিয়ে স্টপ হয়ে একটা এমন টার্ন নেবে। হ্যাঁ, আই গেস ইউ কনসেন্ট্রেট অন মিউজিক। কারণ আমি ওনাকে গান শোনাতাম। এটা মানে তোমাদের কত বয়স ছিল? 17, 18? না এই তো আমার 12 এর পরে। 12, হ্যাঁ, ওই অ্যারাউন্ড হ্যাঁ, 17, ওরকমই 18, হ্যাঁ। তো আমি না ভাবতাম, মানে আমি ওটা বুঝতে পারিনি কথাটা। তো আমি একটা এন্ট্রান্স পরীক্ষা দিলাম, যথারীতি ওটাতে কিছুই হলাম না। ওই কিছু না হওয়াটা আমাকে ঘুরিয়ে দিল, বলে দেখলি আমি বললাম তুই গান বাজনাটাই মনোযোগ দিয়ে কর, হ্যাঁ এটা ছাড়। ঠিক আছে, এই আমার একটা সেকেন্ড জার্নি শুরু হলো, যেখান থেকে আমার বর আমাকে পুরো এনজয়, আমার বাবা মার পরেই না আমার হাজবেন্ড, একদম। আজকে আমি যতটুকু এই এত বক বক আমার জাস্ট বিকজ অফ হিম। Oh, fantastic. He may be like, crying watching this. একটু খুশি হয়ে যাবে, যাক তুই ভালো বলছিস, এত ঝগড়া করিস আমার সাথে। Nice, nice. একদম, এটা আমি মানে কি বলবো, বলতেই হবে যে উনি আমাকে একদম হাত ধরে চলতে শিখিয়ে দিয়েছেন, একদম আমার হাজবেন্ড, একদম। ওর স্ট্রাগলটা মারাত্মক। তো ওই পয়েন্ট অফ টাইম থেকেই আমি ডিসাইড করলাম যে গান বাজনা করব। বাবাকে গিয়ে বললাম, জানো তো আমার মনে আছে খাবারের টেবিলে বসে, বাবা ওই পারে আমি পারে, বললো আমি জাস্ট ভর্তি হব গ্রাজুয়েশনে। বললো যে তাহলে দেখছে তো আমি একটু গান বাজনা করছি, তো তখন জিজ্ঞেস করেছে যে কি ভাবছো, কি করবে? তো গান বাজনা করবো। তো আমার না খুব খারাপ ভাবে বললো যে আমি এটা চাই না। আচ্ছা, ভেরি স্ট্রেট। হ্যাঁ, স্ট্রেট, আমি এটা চাই না। আমাদের কারণ কি বাবার বাড়িতে তো সবাই হয় লেখাপড়া করে নয় ব্যবসা করে। বাবা এটা দেখেনি, বাবা নিজে আবৃত্তি করতে ভালোবাসে, ওইটুকুই, লিখতে ভালোবাসে, সেটা হবি অবধি। কেউ এটা প্রফেশনালি নিতে পারে এটা উনি ভাবতেই পারেন না। বাবার বাড়িতে সবাই মানে এটা কেন, মানে এটা কি কোনো একটা ট্যাবু থেকে বা একটা ভয় যে মানে এটা একটা ইনসিকিউর একটা না, ওনার আমাকে নিয়ে সেটা তো ভাবার দরকার নেই, কারণ ওটা যদি আমি ছেলে হতাম তাহলে হয়তো অন্যভাবে ভাবতেন। দেখো এটাই মাইন্ডসেট, মেয়ে আমি ওকে তো একটা ভালো লেখাপড়া করবে, আমি ওকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো, এটাই বাবা জানেন, এটাই বাবার সিস্টেম। তো হতে পারে আমার মেয়ে ভালো লেখাপড়া করে একটা চাকরি করতে পারে বা কিছু একটা করতে পারে, কিন্তু আলটিমেটলি আমি ওকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেবো। কিন্তু এই একটা যে মিউজিশিয়ানের লাইফ কিন্তু স্ট্রাগলের লাইফ, সেটা শুরু থেকে শেষ দিন পর্যন্ত। সেটা বাবা কিছুই জানে না সেই লাইফটা সম্পর্কে। তো বাবা কি করে অ্যালাউ করে আমাকে? তো বাবা একদম সম্পূর্ণ না বললো, এবং আমি বরাবর কি বলবো, ওই তুমি যেটা না বলেছো সেটাই তো আমি করবো টাইপের। আচ্ছা, মানে একটা ওনারই একটা ট্রিট আছে, একদম রেবেল কাইন্ড অফ। আর এমনিতে পাহাড়ি লোকজন আমরা, মানে চট্টগ্রাম তো পাহাড়ি অঞ্চল, হ্যাঁ, তো ওখানে একটু এরকমই সবাই হাটকে। তো যাই হোক, আমি তখন বললাম যে না আমি তো এটাই করবো, আমি এটাই করবো। আমার বাবা কি বলেছে না, ঠিক আছে ওটাই করো, আমার এই বাড়ির ছাদের তলায় থাকতে দেবো আর খেতে পাবে, এই যে সব করবে সবের কোনো টাকা পয়সা তোমায় দেবো না। আর সত্যি হি ডিড দ্যাট। And this was how old were you? আমি গ্রাজুয়েশন করছো নাকি তখন? সবে ঢুকবো। ও বাবা, খুবই মানে সেই সময় একটা ডিসিশন নেওয়াটাও ইজ নট ইজি। মানে আমার যে হাজবেন্ডটা পাশে ছিল, ও তো আমাকে সাপোর্ট করছে তখন না। হ্যাঁ, তো যাই হোক, আমার জার্নিটা শুরু হলো। আমার বড় আমাকে বললো, আমাকে একটা টিউশন দিল। আমি জানি আমি তখন 500 টাকা পাই, সেটা দিয়ে আমি কি সব গানের ক্লাসের ফিস দিতে পারি না, কিন্তু সেটা আমি পাই। আচ্ছা, প্যারালাল তুমি গান শিখছো, মানে গানটাকে আরো শিখতে শুরু করলাম প্রপারলি একদম। তো when you say properly, এটা আমি অনেক সঙ্গীত শিল্পীর কাছে মানে শুনেছি বা ইন্টারভিউতে তাদের, যে একটা তো তোমরা ছোটবেলাতে গান শিখছো প্রপারলি, ঠিক আছে, মানে প্রপারলি বলতে একটা প্রসেসের মধ্যে দিয়ে, একটা কারিকুলামের মধ্যে দিয়ে, তারপর যখন তোমরা যখন প্রফেশনাল হও
মানে হওয়ার যখন মানে ওই দিকে ডিসিশনটা নিচ্ছ, হুম। যে মানে যে নেক্সট লেভেল অফ লার্নিং এটা কি, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এটা কি দেখো আমার গ্রাজুয়েশন ভার্সেস মাস্টার্স, না কি, মানে কিভাবে এটাকে তুমি ডিফাইন করবে? দেখো আমাদের ভারতীয় গুরুকুল সিস্টেম যদি তুমি বলো, হুম। তাহলে তো সেখানে একটা তো নিয়মের মধ্যে চলার একটা ব্যাপার আছে। হ্যাঁ। সেখানে গুরু তোমাকে গান্ডা বাঁধবেন, হুম। বেঁধে দেবেন, তুমি গুরুর আন্ডারে এলে, হুম। এবার ওই ওই ঘরানার আন্ডারে এলে এবং হুম। তুমি ওইখান থেকে ওনাদের জিনিসপত্র সব শিখছো, ওনাদের সিস্টেম সব সিস্টেমটার মধ্যে দিয়ে ঢুকছো। সো ইটস লাইক আ প্রসেস, ইটস ওইখান থেকে একটা ডিফারেন্ট স্কুলিং তোমার স্টার্ট হচ্ছে, তাই না? আর আমার ক্ষেত্রেই আমি বলতে পারি এর আগের যে জার্নিটা ছিল সেটা একটা পাড়ার গানের স্কুলে, সেখানেও মাস্টারমশাইরা আসছেন, সেটা অনেকটা তোমার মানে একটা এবিসিডি বা একটা গ্রামারটা শিখিয়ে দিল, একদম প্রিলিমিনারি স্টেজ, একদম মানে এটাকে খুব সিম্পলি যদি বলি তাহলে একটা কিন্ডারগার্টেন স্কুল থেকে তুমি যে বড় স্কুলটায় গেলে। ভেরি ওয়েল প্লেস। অনেকে এটা মানে আমার মতো যারা অতটা বোঝেন না তারা অনেকে বুঝতে পারবে। কারণ আমি একটা জিনিস উপলব্ধি করেছি, মানে এক্সপেরিয়েন্স করেছি যখন অর্কর সাথে অনেক কথাবার্তা হয়, মানে দ্য স্ট্রং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্যাট সং এত সুন্দর, মানে আমি জানতে পেরেছি অনেক কিছু ব্যাপারে। এটা আমার একটা মনে হয় যে খুব বড় একটা ডিফারেন্স আমি দেখেছি অনেকের মধ্যে যখন এই নেক্সট লেভেল অফ প্রসেসের মধ্যে দিয়ে অ্যাবাউট লার্নিং। সেটা তো গুরু তোমাকে একদম সেই মানে একদম ভিত থেকে তোমার আরো ইলাবোরেটলি তোমাকে তৈরি করছেন। হ্যাঁ, রাইট। তবে আমার জীবনে না, জানো তো, শুধু আমি আমার হাজবেন্ডের কথা বলবো না, অনেক মানুষকে নিয়ে তোমার জার্নিটা, তোমার জীবনের জার্নিটা হয় না একটা মানুষের উপর। শুধু বাবা মা তো নয়ই, বাবা মা তো আছেন, তারা শুরু করলেন, তারপরে এত লোক জড়ো হয়ে যায় তোমার লাইফের ম্যাপটা তৈরি করার জন্য। তো সেখানে তো আমি আমার ড্রাইভার চাচাকেও বাদ দিতে পারবো না। চাচার সঙ্গে এই যে আজকে সবাই বলে না যে দীপান্বিতা এই 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 গানটা গাইছো, বা বেশ ভালো, তোমার উচ্চারণটা খুব ভালো। তো এইটা আমি যখন চাচার সাথে বেরোতাম, চাচা মুজাফফরপুরের, ভালো উর্দুওয়ালা হিন্দি বলেন। আমি চাচাকে বলতাম, চাচা आप हमसे ना हिंदी में बात करिए, तो मेरा जो है लफ्ज जो है वो सही हो जाएगा, जुबान साफ हो जाएगी। तो that's how I used to practice with my चाचा। Right। But ওনার কন্ট্রিবিউশনটা আমার লাইফে অনেকটা। না, এটা আমার অবজারভেশন। আমি যখন প্রথম মানে তোমাকে ফোন করি এই ইন্টারভিউটা সেট করার জন্য, তখন একটা জিনিস মানে আমি অবজার্ভ করেছিলাম, বলেওছিলাম যে তোমার মানে হিন্দি ডিকশন, অবভিয়াসলি রাজস্থানি ফোক যখন গাইছো সেটা তো আছেই, বাট তোমার হিন্দি ডিকশন ইজ ভেরি, মানে ফর আ নন হিন্দি স্পিকিং মাদার টাং যার নেই না হিন্দি, ইজ ভেরি গুড। মানে এইটা কিভাবে এলো তোমার মধ্যে? মানে এটার জন্য আরেকজন মানুষকে আমি অবশ্যই মনে করতে চাইবো, যিনি আমাদের হিন্দি টিচার ছিলেন। তো তোমার কি মানে হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল। হ্যাঁ, হিন্দি টিচার ছিলেন। পরে আমি ওনাকে নানিজি ডাকতাম। তো বিমলা সেঠি। তো উনি আমাদের না এই সাবজেক্টটাকে ভালোবাসতে হেল্প করেছিলেন, আমাদেরকে জোক বলে, গল্প বলে, আবার পড়িয়ে। আমাদের কখনো ওই ক্লাসটা বোরিং তো লাগেইনি। আমরা ওয়েট করতাম যে কখন ম্যামের ক্লাস হবে। আচ্ছা, মানে একটা ভালোবাসা জন্মেছিল। অবশ্যই একটা ভালোবাসা জন্মেছিল। সেইখান থেকে ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখেছিলাম, যতটুকু শিখতে পেরেছিলাম। আমাদের 3 বছরের ক্লাস ছিল, যতটুকু শিখতে পেরেছিলাম ভালো করেছে, মনোযোগ দিয়ে শিখেছিলাম। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যখন আমি প্রফেশনালি কাজ করব বলে ঠিক করেছি, তখন ধরে নাও 2-3 বছরের মধ্যেই, 3-4 বছরের মধ্যেই আমি না, মানে ওটাও একটা গল্প। কারণ আমি ওই যে বলছিলাম যে আমি যে গান শিখতে শুরু করলাম, আমি একই দিনে জটিলেশ্বর মুখোপাধ্যায়, সুকুমার মিত্র, এদের কাছে গান শিখতে শুরু করি। সুকুমার মিত্রের ক্লাসে যখন যাই, আমার মনে আছে উনি আমাকে প্রথম শেখান প্রভু মেনে অবগুণ চিত্ত না ধরো। তা ওনার সিস্টেম ছিল যে উনি শেখাবেন, শিখিয়ে এবার সবাইকে ধরবেন একটা একটা করে স্তবক। তো যখন আমার টার্ন এলো, আমি যখন গাইছি, গাবার পরে উনি আমাকে একটা কথা বলেছিলেন, ওটা বিরাট একটা আশীর্বাদের মতো। বা আসলে উনি না উচ্চারণে খুব মাইনিউটলি নোটিস করতেন, কার উচ্চারণটা কিরকম। তখন বলেছিলেন যে, কেন বলেছিলেন আমি জানি না, জানো তো, কিন্তু বলেছিলেন তুই তো অনেক কিছু জানিস, তো আমার কাছে কেন এসেছিস? কিন্তু আমি কিছুই জানি না, আমি তো তার আগে
যতটা শিখতে এবিসিডি শিখেছি জাস্ট। আমার মনে হয় ওই উচ্চারণের জন্য উচ্চারণটা ওনার ভালো লেগেছিল, তো সেই কারণেই হয়তো উনি আমাকে বলেছেন। কিন্তু সেটা যে কি বিরাট একটা এনকারেজমেন্ট ছিল না, মানে দারুণ একটা, খুব এনার্জি পেয়েছিলাম। এবং শুধু তাই করেননি, আমাকে ওটা বলেছেন, বলেছেন তোর সাথে কে এসছে। তো আমার হাজবেন্ডের সাথে উনি দেখা করলেন, তো উনি বললেন যে তখন না জানো তো এই সারেগামাপা জি এসব চ্যানেলও ছিল না, দূরদর্শন ছিল। দূরদর্শনে একটা ওই কম্পিটিশন হতো, গানের কম্পিটিশন, ওটাকে কি বলো তোমরা, ভুলে যাচ্ছি টার্মটা, যাই হোক রিয়ালিটি শো, তো ওইটা ওই সময় বললেন যে এরকম গান, শুধু গান হচ্ছে, তুমি ওকে নিয়ে যাও অডিশনেও পারবে। প্রথম অডিশনে আমি পারিনি, কারণ আমি ব্যাপারটা বুঝতে পারিনি, আমার কাছে অত গানেরও স্টক ছিল না। তারপর যে প্র্যাকটিসটা আমি করেছি ভাবতে পারবে না, মানে তোমার বনশ্রী সেনগুপ্তর, আমার বর, দেখো আমার বরের হেল্প, কি হেল্প করেছে। বনশ্রী সেনগুপ্তর সব থেকে পপুলার তোমার কম্পাইলেশন কিনে দিল, ক্যাসেট, টেপ, এগুলো কিচ্ছু বাবা কিনে দেয়নি। শুধু বাবা বলেছে যেখানে যাবে গাড়িটা সঙ্গে যাবে আর ড্রাইভারটা সঙ্গে যাবে, এটা that was a big help বাবা, big help, এটা বড় না, মানে বাসে খেয়ে দিয়ে যাওয়া, একদম না, ওইসব হতো না। গান শিখতে যেতাম তখন নয়, যখন শো করতে যেতাম, গান শিখতে আমি আমার বরের সাথেই যেতাম, মোপেড, স্কুটি, তারপরে বাইক, সেটা তো তোমার একটা আলাদা ইনসেনটিভ ছিল সেটা যাওয়ার, সেই জার্নি গুলো ওয়াজ আ ডিফারেন্ট মেমরি। তো এইসব হলো। ওই সেকেন্ড অডিশন আমি পাশ করলাম, তারপরে আমি থ্রু হয়ে গেলাম, ওইটাতে আমি চলে গেলাম, গিয়ে আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম। এবার কি হয়, রিয়ালিটি শোতে যখন তুমি চ্যাম্পিয়ন হও, তুমি ফটাফট কিছু শোজ পাও, দ্যাটস ফর শিওর। তো আমি ওরকম শোজ পেতে লাগলাম। আমার বাবা দেখলো যে আচ্ছা তাহলে এটা করে কিছু করা যায়। আমার বাবা তো ব্যবসাদার, পয়সা ডালো, তার ওখান থেকে কি, হোয়াট ইজ দ্য রিটার্ন। বাবা তখন দেখলো ওকে তাহলে এটা করে কিছু করা যায়। আচ্ছা, তখন বাবা একটু ইন্টারেস্টেড হয়ে গেল। বাবা বললো, আমরা তখন বললাম আমাদের একটা অ্যালবাম হবে, কারণ তখন না এই তোমার ইন্দ্রনীল সেন, উনি, তারপরে ইন্দ্রাণী সেন, শম্পা কুণ্ডু, এনাদের সব ক্যাসেট বেরোচ্ছে, শ্রীকান্ত আচার্য, ওনাদের সব ক্যাসেট বেরোচ্ছে, সবাই ফেমাস এত। হ্যাঁ, আর আমরা সব ওই গানগুলো শুনছি, শিখছি। আমার খুব পছন্দের শিল্পী ছিল ইন্দ্রাণী সেন, খুব, মানে আমি আমার তোমার নির্মলা মিশ্র, ইন্দ্রাণী সেন, এদের গান সব মুখস্থ করে ফেলেছিলাম একদম। আর বনশ্রী সেনগুপ্ত। পরে আমার সৌভাগ্য হয়েছে ওনাদের সঙ্গে মিট করার, এবং খুব খুব ওগুলো কত 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 যে গল্প, তোর ছোট্ট এই পডকাস্টে কিচ্ছু হবে না, ওটা আমরা ক্যামেরার উপরে বসে করব একদিন। হ্যাঁ, যাই হোক, তারপরে তো আমি ওই জার্নিটাতে ঢুকলাম, এবং কি বলছিলাম বলো, তোমার ওই মানে যে বাবা কি করে মানে মিউজিকের উপর একটা ইন্টারেস্ট হলো যে হ্যাঁ এটা দিয়েও মানে রোজগার করা যায়, যে তুমি শো গুলো পেলে, এইভাবেই হলো, শো পেলাম। আর তারপরে আমি মানে তখন একটা ওনার একটা অ্যাকসেপ্টেন্স হলো যে হ্যাঁ, কিন্তু শো গুলো না ধীরে ধীরে কমেও, জানো তো, কারণ কনসিস্টেন্সি তো নেই। হ্যাঁ, তারপরে আরেকজন চ্যাম্পিয়ন হচ্ছে সব, মানে হ্যাঁ, এটা তো এরকমই। তো যাই হোক, যখন শোটা কমে আসছে, তখন তো আমি ভাবছি যে তখন তো আমার এটা নেশা হয়ে গেছে। তখন আমার সাথে একজন না পারকাশনিস্ট ছিল, উনি ইম্পর্টেন্ট সময়গুলোতে থাকবেন না। তো আমি জিজ্ঞেস করতাম তুমি কি করো গো, এই সময়টাতে তুমি থাকছো না? না, আমি তো রাজ গরবা বাজাতে। এটা কি? বলছে এটা সারা রাত হয়। তখন আমার এটা কি কলকাতাতেই হয়? আচ্ছা, সারা রাতের এটা হয়। সারা রাত ধরে গান বাজনা করো, আর আমার সারা রাতের গান বাজনাটা মানেই হচ্ছে তোমার, ভাবতাম যে সারা রাত ধরে যে কীর্তন হচ্ছে, আর সেটা যে খুব ভালো হচ্ছে তা নয়। আমি বলি এইসব করো, আমি বলেইছিলাম গান বাজনা শিখে এইসব করো। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাবো। তো যখন আমার এই প্রোগ্রাম কম হচ্ছে না, ওই সময় উনি আমায় ফোন করেছে যে দীপান্বিতা তুমি যাবে আমার সঙ্গে, এরকম আমাদের একজন দরকার ভোকালিস্ট, যাবো। এই আমি ঢুকে গেলাম রাজগরবাতে। তার ঠিক আগে আমি ঢুকে গেলাম হচ্ছে, তার 1 বছর আগে আমি ঢুকে গেলাম হচ্ছে এই রাজস্থানী ওয়েডিং এ।
That's how I learned Rajasthani folk music. তো এইবার এইটাও কি করে ডিকশন এই ল্যাঙ্গুয়েজটা কি করে এই তুললে? রাজস্থানি ফোক মিউজিক যখন করতে হ্যাঁ। যাচ্ছি ঢুকছি হ্যাঁ তখন হ্যাঁ ওটা না এক্সাম হলের মতন ছিল প্রত্যেকটা শো, হ্যাঁ কারণ আমি বাঙালি হ্যাঁ আর আমার যদি একটু ভুল হয়েছে আমাকে তো শুনতে হবে ও আচ্ছা বাঙালি তো, হ্যাঁ আরে তো হিন্দি খারাপ হবেই, হ্যাঁ হ্যাঁ তার উপর আবার মানে রাজস্থানি ভাষা, হ্যাঁ হ্যাঁ সেটা তো আরোই খারাপ হয়ে যাবে। রাইট 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 তো আমার সব সময় একদম অ্যান্টেনাটা আপ থাকতো যে এটা কেউ বলতে পারবে না। নাইস নাইস অ্যাটিটিউড। এটা আমি কাউকে বলতে দেবো না যে আমি বাঙালি তাই জন্য আমার হিন্দি খারাপ, হ্যাঁ এটা আমি কোনো বলতে এক্সকিউজ দেবো হবে না, কোনো আমি এক্সকিউজ হবে যে না। ভাষায় গাইবো যেন হ্যাঁ, মনে হবে আমি হ্যাঁ, ওই তাই ভাষায় হওয়া উচিত, হুম, এটা আমি বলতে দেবো না। হ্যাঁ, মানে ওটা লেগে যাওয়া মানে ব্ল্যাক স্ট্যাম্প হ্যাঁ আমার হ্যাঁ, গায়ে, হ্যাঁ, ওটা হবে না। হ্যাঁ উল্টে কি হতো আমার মা কখনো কখনো যেত আমার সাথে এই সব অনুষ্ঠানগুলোতে, হ্যাঁ ওই রাজস্থানী মানুষগুলোই এসে বলতো আপকি লড়কি কো না রাজস্থানী বানাকেই ছোড়েঙ্গে। আরে বাপরে, এটা কত বড় একটা কত বড় একটা বিরাট বড় কমপ্লিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিমেন্ট। তো এবং এখন যখন হ্যাঁ। আমি লাঙ্গা মাঙ্গাসদের সঙ্গে কাজ করি, হ্যাঁ যখন গাই ওরাই বলে দিদি क्या बात है आपको लगता है कि आप हम ही लोगों का हो, তাহলে हम तो है ही। না, এটাই তো মিউজিক করতে পারে, রাইট? হ্যাঁ, মানে এই তুমি যদি বলো ট্রান্সেন্ড অল জীবনের বাউন্ডারিজ। অ্যাচিভমেন্ট কি, বলো এটাই জীবনের অ্যাচিভমেন্ট। এটা বিরাট বড় ওই অ্যাচিভমেন্ট। মানুষগুলো বলছে যে আপনি আমাদের, হ্যাঁ আমি অবশ্যই আপনাদের। তো হ্যাঁ খুব মাথাটা খুব তোমার কি একটা ল্যাঙ্গুয়েজের উপর একটা ইয়ে আছে হ্যাঁ, মানে সেটার জন্য অবশ্যই মনে আছে আমি মনে করতে চাইবো উষা উত্থুপকে। আমি ওনার ভীষণ ফ্যান, হ্যাঁ, এবং ওনাকে যে দেখেছি না, আমি ওনাকে হ্যাঁ। কখন শুনতাম, হুম 31st হুম যখন দূরদর্শনে উনি গান গাইতে আসতেন। হ্যাঁ 31st একটা দেখবে বিগ সেলিব্রেশন হুম, দূরদর্শনে। হ্যাঁ, আগে আমাদের সময় হতো তা আমি হ্যাঁ। দেখতাম এই মানুষটা ইংরেজিতে বিভিন্ন ভাষায় গান গাইছে। কি হ্যাঁ ভাষায় গান গাইছে। তারপরে দুর্বা কাকুর দৌলতে হ্যাঁ। আমার স্টুডিও ভাইব্রেশনে দুর্বা কাকুর সাথে দেখা করতে যেতাম, তো হ্যাঁ। কখনো হয়তো কাকু ভাইব্রেশনে আছে, হ্যাঁ তো ওখানে গেলাম, গিয়ে না আমি দেখতাম যে সমস্ত ধরনের কি বলবো ধর্মের ছবি ওনার ওখানে। তাও উনি সমস্ত আমি মানে মানুষটার প্রতি একদম প্রেমে পাগল। কোনোদিন হ্যাঁ। ওরম ভাবে ওনাকে বলা হয়নি, কিন্তু আই মেট দিস লেডি অলসো হ্যাঁ কাজের সূত্রে। এটাই হ্যাঁ। আমার অ্যাচিভমেন্ট। যদি বলে অ্যাচিভমেন্টটা কি দিবানি দে, এটাই অ্যাচিভমেন্ট। আমার প্রাণের মানুষগুলোকে আমি দেখতে পেয়েছি, তাদের সাথে কাজও করবার অল্প অল্প করে সুযোগ ঘটেছে। রাইট তো এবং তাদের থেকে দুবার দুরকম ভাবে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। জানো আমার গলাটা না, আজকে আমার যে গলাটা হুম দেখো তুমি এই গল্পগুলোর মধ্যে বুঝতে পারবে আমার একটা যে কথা, যে তোমার লাইফে একজন মানুষ নয়, কত মানুষ তোমার লাইফের ম্যাপটাকে রেডি করছে। হ্যাঁ হ্যাঁ তোমার চিন্তাটাকে শেপ করছে, তোমার একদম একদম এগিয়ে একদম যাওয়ার জার্নিটাকে আরো পুশ করছে। হ্যাঁ আমি ওনার দ্বারা এতটা ইন্সপায়ার্ড, এই তোমার এই উষা উত্থুপের দ্বারা এতটা ইন্সপায়ার্ড, ওনাকে দেখে আমার এত ভাল লাগতো, যা ও ফোনার মতন। এইবার আমি যখন দুর্বা কাকুর সাথে আমার প্রথম অ্যালবাম, পুরোনো গান এবং আমি আধুনিক গানের, আজকে আমি তোমাকে কি বলেছিলাম আমি আধুনিক গান গাইতে পারবো না, কারণ ওই প্র্যাকটিসটা আমার মধ্যে আর নেই। ওটার একটা অন্যরকম চলন আছে, গলার চলন অন্যরকম, আমার ওই প্র্যাকটিসটা আর নেই। কিন্তু আমি তো শিখতে শুরুই করেছিলাম জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে বাংলা আধুনিক গান। যাই হোক, তো তারপরে আমি দুর্বা কাকুর কাছে যখন ওখানে গেলাম, ধরো যে গানটা লতাজি গেয়েছে জিতে, আমি সেটা গাইছি এতে। কাকু আমাকে বিরাট বকা দিল যে তুমি বেশি বেশি হয়েছে, হ্যাঁ তুমি লতাজিরও ওপরে যাচ্ছ। এখন কাকু দেখছে, পরে দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি আমার গলাটা প্রবলেমেটিক ওয়েতে আছে, কারণ আমি ফলসেটোতে গাইছি আর আমার বেস পার্টটা ঠিক নেই, নিচের দিকে যখন খাদে যখন গলাটা নামছে ওটা ঠিক নেই। তো কাকু খুবই বকা দিল যে জিয়ের গানটা তুমি কি করে এতে মানে আরো দুপাট্টা চড়িয়ে তুমি গাইছো। কিন্তু কাকু এটা গাইতে পারবো না আমি এটা ছাড়া। যাই হোক সব বকা টাকা, এত সরু গলা। হ্যাঁ, ওইটা উষাদিকে উনি শুনিয়েছিলেন। উনি বলেছিলেন যে এই কাকুর কাছে শোনা যে আমার গলাটা যদি এরকম সরু মিষ্টি হতো। আচ্ছা হলো কাট।
আমি তার মধ্যে আমার জীবনে নন্দন বাগচি এসেছে। Oh, কিরকম? wonderful. হ্যাঁ, কি করে? আমি অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে হলো একটা সময় যে আমি বলিউডের যে আর্টিস্ট হয় তাদের কো সিঙ্গার হতে চাই। আমার জীবনে অনেক এরকম ইচ্ছা হয়েছে। তো এরকম আমি একজনকে আমার বরকে বললাম আমার না এরকম করতে খুব ইচ্ছে। তা বলল যে, ঠিক আছে। আমরা সজল মিত্র বলে যে ভদ্রলোক আছেন উনি খুব ফেমাস, হ্যাঁ, এই প্রোগ্রাম অর্গানাইজ করেন, হ্যাঁ। তো সজলদার সাথে সামাও আমরা সব ফোন নাম্বার জোগাড় করে ফেলতাম। ফোন নাম্বার জোগাড় করে ওনাকে আমার বর বললো যে আমরা দেখা করতে চাই আপনার সঙ্গে। ঠিক আছে, তো আমরা দেখা করলাম কোথায়, রিচি রোডে সৌমেনদার বাড়িতে। সৌমেনদা একটা দল চালায় যে দলটার নাম ক্যালকাটা আনসেম্বল। এবার সজলদা বসে আছে, সৌমেনদা বসে আছে, আমি বসে আছি। আমাকে সজলদা বলছে এরকম কি করতে হলো টলো, কি করতে চাও ওটাও হলো টলো। আমি এবার আমাকে বলছে যে ওনার কাছে তখন আলকা ইয়াগনিক শো করেন ওনার সাথে, হ্যাঁ এনারা সব শো করেন। তা আমি বললাম যে আমি এরকম করতে চাই। বললো ভালো, তাহলে যেমন ধরো আলকা ইয়াগনিকের চলি কে পিছে ক্যা হে আছে, তুমি না দেখো তোমার ভাগ্য তোমায় কোথায় পুশ করে, তুমি না ওই ইলারুনের পার্টটা গাইবে। আমার তখন মনে হচ্ছে কেন আমি গাইবো না, গাইবো আমি অবশ্যই গাইবো, কিন্তু আমি আমার গলাতে গাইবো। আমার ওইগুলো খুব কশাসলি করতাম যে আমি কারো গলা নকল করে গাইবো না, ঠিক আছে। ওটাতে আমি খুব জানি বা বুঝি হোয়াট এভার, ওটা আমি নিজেই ডিসাইড করেছিলাম। মানে অত জানতামও না, কিন্তু আমি ওটা ডিসাইড করেছিলাম যে আমি কারো গলায় গাইবো না, আমি আমার গলায় গাইবো। তখন তো আমার গলাটা সরু, আমি তো ফলসেটে গাই, তো আমি কি করে ওই ইলারুনের মতন করে গাইবো? আমি গাইবো না। উনি আমাকে শত বোঝানোর চেষ্টা করলেন যে আরে তাহলে তোমার সাথে আলকা ইয়াগনিকের মানে ভয়েসটা কিরকম মিলে যাবে, এটা হবে না, ওটা উনি যেরকম ভাবে গেয়েছেন না আমি ওরকম করে গাইবো না, আমি তো আমার গলাতে। উনি ভালো মানুষটা, উনি বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে বলবো, সব জানাবো, সব খবর দেবো, তুমি ততদিনে এই গ্রুপটা জয়েন করে নাও, তাহলে তোমার সাথে আমার একটা কানেকশন থাকবে। উনি অ্যাকচুয়ালি আমাকে তাড়াতে পারলেই বাচ্ছিল যে এই তো পাগল একটা মেয়ে, আমি যা বলছি তা কিছুতেই শুনছে, তাহলে তুমি এটা করো। তো আমি তখন ওটা রাজি হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে বলে এবার আমি ওই ক্যালকাটা এনসেম্বল জয়েন করে নিলাম। এবার ওখানে গিয়ে কি ইন্টারেস্টিংলি একটা পোল্যান্ডের গান শিখছি, একটা স্কটল্যান্ডের গান শিখছি, একটা গোয়ানিজ গান শিখছি। আচ্ছা তার আগে কিন্তু আমি অভিজিৎদার কাছেও ভর্তি হয়ে গেছি, অভিজিৎ বসু আমার লোকসঙ্গীতের গুরু, তার কাছেও আমি একটা গোয়ানিজ গান। আমার ওই যে ওই নানান ভাষার গান শেখার ভালোবাসার লোকগুলো সব জোগাড় হয়ে গেছে আর কি, যারা আমার মধ্যে ভরে ভরে ভালোবাসা জন্মে দিয়েছে। এবং আমি তখন ওই রাজস্থানী ওয়েডিং শো করি, ওই সব গানগুলো শিখে টিকে না আমি রাজস্থানী ওয়েডিংকে খুব কলার উঁচু করছিলাম। জানো তো আমার কাছে একটা আইরিশ ফোক আছে, একটা অমুক ফোক আছে, একটা তমুক ফোক আছে, এসব করে টোরে ওরা তখন আমাকে বললো, হঠাৎ করে একটা দাদা শুনছিল, বললো যে তাই এই দীপালি তো একটা ডেট দিল, দিয়ে বললো যে শোনো এরকম আচ্ছা সেখানে তোমাকে না সব ইংলিশ গান গাইতে হবে। এবার তুমি না বললে কি করে, একটাও ইংরেজি গান জানি না। আমি জাস্ট স্কুলে কিছু কিছু ক্রিসমাস ক্যারল শিখেছিলাম, হ্যাঁ, কিন্তু আমি তো না বললাম। আচ্ছা আমি স্বাগতাদির একটা ভাঙা গানের অ্যালবাম বেরিয়েছিল, সেটা কিনে নিলাম, রবীন্দ্রনাথের যত ভাঙা গান আছে সব শিখে ফেললাম, ঠিক আছে। ওইগুলো আমার সম্পদ, আর ওই ক্যালকাটা এনসেম্বলে যা শিখেছিলাম সেইগুলো আমার সম্পদ। আর বোধহয় কে সারার মতন একটা দুটো এরকম পপুলার গান, একটা দুটো গান আমি জানতাম, ওইগুলো হলো আমার সম্পদ। নিয়ে তো আমি পৌঁছে গেলাম অনুষ্ঠানে। তুমি জানো অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি গান গাইছি, এবং প্রতিটা স্টেপে ভাবছি যে এটা হবে না, আমি এটা করতে পারি না, আমি এই জায়গাটা ভালো করে শিখবো, আর এই যাদের জন্য আমি গানটা গাইছি এদেরকে আমার ভালো লাগছে, মানে আমার অডিয়েন্সটা এটা হওয়া উচিত, হ্যাঁ, তো আমি এটা শিখবো। এইবার তো ওইটা ঘুরছে মাথায় যে শিখবোটা কোথায়, কার কাছে শিখবো, আমি কিচ্ছু জানি না। আমার জন্য ফুল একটা কালো কাপড় অ্যাবাউট ইংরেজি গান, কার গান শুনতে হবে, কার গান আমি গাইতে পারি, হ্যাঁ, কোনটা আমার গলায় যাবে, কিছুই তো জানি না। তার মধ্যে আমি কিন্তু নন্দন বাগচিকেও ফলো করতে থাকি। কিভাবে?
উনি যে আর্টিকেল লেখেন ফুড ক্রিটিক, ওটা দেখে, আর বোধহয় টাইমস অফ ইন্ডিয়াতে উনি মাঝে মাঝে ওই যে যখনই বাজান সেই ছবিগুলো তখন টাইমস অফ ইন্ডিয়া, ক্যালকাটা টাইমস খুব দিত, ওইখানে দেখতাম তারপরে আমি এটাও জানতাম যে উনি উষা উত্থুপের মিউজিশিয়ান ছিলেন। হ্যাঁ, যেহেতু ওই মানুষটাকে ভাল লাগে তাই এই মানুষটাকে ভাল লাগতে শুরু করলো। তারপরে ওনার এত গুণ দেখে, তারপরে একদিনকে ওনার ইন্টারভিউ শুনছিলাম দূরদর্শনে, ঠিক ওই সময় ওই দাদাটাই আবার ফোন করেছে যে আমাকে এই শোটা দিয়েছে, রাহুলদা বলছে দীপানিতা কি করছো, একটা কাজের জন্য ফোন করেছে। তার বললাম যে রাহুলদা আমি এনার খুব ভক্ত, জানো তো, ওনার ইন্টারভিউ শুনছি। বলছে ও স্যারের, আমরা তুমি চেনো? বললো হ্যাঁ। আমি বললো তুমি তো গিটার বাজো, তুমি ওনাকে কেন চেনো? বলছে না আমি আগে ড্রাম শিখতাম ওনার কাছে। ভাই তোমার কাছে নাম্বার আছে, আমাকে দাও। তো রাহুল দেখো, তাহলে তুমি কাকে বাদ দেবে তোমার জীবনের? এটা তো এটা দেখো, মানে সবসময় হয় না যে তুমি যেখানে যেতে চাও কোনো ভাবে যদি তোমার মধ্যে ওই প্যাশনটা থাকে, ওই চেষ্টাটা থাকে, ব্রিজ তৈরি হয়ে যায়। হ্যাঁ, মানে এটা আমি আমার তরফ থেকে আমি নিশ্চয়ই বলতে পারি যে এটা হয়েছে ফর মি এট লিস্ট, রাইট? তো মানে একটা সময় ছিল মানে যখন অর্ক গান শুনতাম, মানে চিনতাম না, জয়রাজের কাজ দেখতাম, চিনতাম না, অনেকের এরকম ব্যক্তিত্ব যারা এখন বলতে পারো যে খুব ক্লোজ বন্ধু হয়ে গেছে, ছোট ভাইয়ের মতো, আমার থেকে অনেকই ছোট। তো সেই জিনিসটা মানে হয়ে যায় কি করে কেউ জানে না, মানে ইট ওয়াজ আনপ্ল্যান্ড। মানে একটা সময় কখনো ভাবিনি যে আবার কলকাতা, হ্যাঁ যে সারা, হ্যাঁ अगर किसी चीज को शिद्दत से चाहते हो तो सारा कायनात। তো এবার একটু চেঞ্জ করছি যে এখন ধরো এই যে টেকনোলজি আমরা সবাই থ্রু ডিফারেন্ট ওয়েজ দেখছি যে ইনফ্লুয়েন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? তো কখনো ভয় হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, না আমি অ্যাজ আ মিউজিশিয়ান তোমার নো ওয়ে কম্পিটিশন হিসেবে নাও কি? নো ওয়ে, আমি যে মিউজিকটা করি সেটা এতটাই সেটা এতটাই মাটির, এই এআই এটার কিছু করতে হবে না। আর এত ভান্ডার রয়েছে না, করতে পারে হয়তো ওই 10টা গান যারা শোনে এটা নিয়ে কিছু কোনো কাজ হতে পারে, কিন্তু আমাদের তো প্রতিদিনের খোঁজ, প্রতিদিনের নিত্য নতুন গান। আমাকে অনেকে বলে এই এত গানে শুনবে কারা, আমরা কে শুনবে এটা তো ইম্পর্টেন্ট নয় ভাই, আমি তো আমাকে শোনাচ্ছি, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। না এতে তো তোমার 10টা প্রোগ্রাম আসবে না, আই ডোন্ট কেয়ার। আমি একটা কথা একজনের আমার খুব ভালো লেগেছিল, জানো তো, বলেছিল লিসেন আই ডোন্ট নো শাহরুখ খানও আমাকে চেনে না, উনি আমায় ফোন করেন না, আমি ওনাকে ফোন করি না, দ্যাটস ইট। আমার এটা খুব ভালো লেগেছে। তো বলে প্রোগ্রাম আসবে না, আচ্ছা আসবে না আমি আমাকে শোনাই, তাহলে তুমি খেতে পাবে না, আচ্ছা দেখা যাবে, খাবার তো জুটেই যাবে, কিন্তু তোমাকে ইতিহাস মনে রাখবে। আমার এখন মোটোটা হচ্ছে এমন কিছু কাজ আমি করব, আমি যদি 10টা গানও রিলিজ করি, সেই 10টা গানই ইউনিক হওয়া উচিত, যাতে কেউ না কেউ তো ঠিক খুঁজে আমার ইউটিউব থেকে গানটা শিখবে, শোনার চেষ্টা করবে, ও আমার গানটা শুনে আরো 10টা গান শোনাচ্ছে, আমারই মতন আরো 10 জন নিশ্চয়ই আছে। মানে লোককে কিভাবে তুমি একটা তাদের সেন্স অফ ইন্সপিরেশনটাকে একটু ট্রিগার করতে পারবে। হ্যাঁ, কারণ শুধু বাংলা, আমি যদি শুধু বাংলা লোকসঙ্গীতের ধারাকে নিয়ে কথা বলি, তাহলে এই ধারায় এত কি বলবো, কুবেরের ধন কম, বুঝেছো, কুবেরের ধন কম। সো সেই ধন ভান্ডারকে তুমি এক্সপ্লোর করতে থাকো, তুমি গাইতে থাকো, তবে তো এই ট্রেডিশনটা জীবিত থাকবে। অবশ্য কেউ দায়িত্ব না নিলেও এই ট্রেডিশন জীবিত থাকবে, নালে লালন সাইজি তো কবিকার মানুষ, আজও তো তুমি শুনছো তো, অ্যাবসলিউটলি, আর আজও নতুন লাগে, আজও তোমার জীবনের কথাই লিখে গেছে মনে হয়, তাই না? এক্স্যাক্টলি, এটা জীবিত থাকবে। এটা হ্যাঁ, আমাদের মনে হচ্ছে যে আমরা এইভাবে হয়তো ইতিহাসের পাতার কোনায় একদম পড়ে থাকবো, কিন্তু কোথাও একটা ছোট্ট কন্ট্রিবিউশন হয়তো থাকবে। 10 জনকে যদি ইন্সপায়ার করতে পারি, আমার মতন করে যদি কেউ ভাবে যে ভাই 10টা গান সবার শোনা হয়ে গেছে, 11 নম্বর গানটা গাও, which will be new one, new in the sense লালন সাইজির গানই গাও। অনেকে বলে নতুন গান হতে লাগে, মানে লোকগান নতুন, I definitely appreciate that, I support that, বাট আমার কোথাও গিয়ে মনে হয় ট্রেডিশনাল গান এত পড়ে রয়েছে না, সেগুলোকেও এক্সপ্লোর করো, আগে করে নাও। হ্যাঁ,
তারপরে নতুন গান বানাও, নিশ্চয়ই তোমারও একটা ক্রিয়েশন থেকে যাক। তো আজকে মানে অনেক আর্টিস্টদেরই দেখি, মানে যারা সিঙ্গার ধরো তাদের কথাই বলছি, যে একটা বিরাট বড় মানে তাদের ডেইলি রুটিন হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স, রাইট? যে সোশ্যাল মিডিয়াতে যদি তুমি হারিয়ে যাও, তুমি হারিয়ে গেলে, মানে তোমার কত ফলোয়ার, তোমার কত লোকে তোমার মানে রিল দেখছে, কন্টেন্ট দেখছে, এবং সেটা তোমাকে গানের বাইরেও ভাবতে হচ্ছে। তো হাউ ডু ইউ সি দ্যাট, মানে আর ইউ ইন দ্যাট রেস? তুমি কি এটা করো, করতে হয়? I am not in the race, but I appreciate that. আমি এটা করি, ডেফিনেটলি করি, কিন্তু অত অ্যাডামেন্টলি করি না, করতে পারি না, কিন্তু আই অ্যাপ্রিশিয়েট ওয়াই, ইউ নো, এই মিডিয়াটা তোমার গানগুলোকে তো সেভ করে রাখছে। আমি যদি আজকে একটা রিল বানাই, সেটা আর আই মেক শিওর যে আমার যে কোনো পোস্ট শুড ক্যারি সামথিং, ইউ নো, কোনো মেসেজ হতে পারে, বা আমার এই ছবিটাতে আমার কোনো স্টোরি হতে পারে। আমি চেষ্টা করি এভরিথিং একটা ইন্সপায়ারিং করার। তো সেখানে যদি আমি আমার গানের কোনো রিল ছাড়ি, তা আমার মনে হয় যে এটা তো থেকে গেল, কারণ এই ইলেকট্রনিক মিডিয়াকে তো তুমি বাইপাস করতে পারবে না, করা তো তোমার উচিত নয়, তাই না? এটা কি একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো অনেকের হয়ে যায়, যে মানে রোজ চারটে জিনিস করতে হবে, সেটা তুমি তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি এটাকে কিভাবে হ্যান্ডেল করছো। আজকে আমার সাথে যাদের আলাপ পরিচয় হয়েছে, আরো এক্সটেন্সিভলি হয়েছে, দ্যাটস জাস্ট বিকজ অফ ফেসবুক। আমার একজন বন্ধু এসে বলেছিল, শোনো, এখন নিজের ঢাক নিজে পেটানোর যুগ, তোমার একটা ফেসবুক নেই? আমি বললাম না, ওর নাম ফ্রান্সিস লেপচা। তো ফ্রান্সিস বললো, না ফ্রান্সিস, আমার তো নেই। ও আমাকে খুলিয়ে দিল ফেসবুক। দ্যাট হেল্পড আ লট। আমার এত মানুষ, আই মেট রঞ্জন ঘোষাল, সেই মানুষটা আমাকে এত ইন্সপায়ার করেছে। আই মেট অর্ক মুখার্জি থ্রু ফেসবুক। আচ্ছা, অর্ক আমাকে, হি ওয়াজ দ্য ওয়ান যে আমাকে প্রথম ডেকে নিল। ও তখন একটা অনুষ্ঠান করতো টিভি সাউথ এশিয়াতে। তো বলো, আমি গেলাম, আমরা অনুষ্ঠানটা করলাম, ও তারপরে আমাকে ডেকে নিল, ও একটা ফেস্টিভ্যাল করলো ফোকলা। আচ্ছা, দেয়ার আই মেট লুডো। লুডোর থেকে আমার ফোক ফাউন্ডেশন হলো। সো ইটস আ জার্নি, না, থ্রু ফেসবুক। সো হাউ ক্যান আই অ্যাভয়েড, হাউ ক্যান আই সে যে এটা বাজে? মানে বলেছো, মানে যেভাবে তুমি এটাকে ইউটিলাইজ করবে, বা কতটা মানে কি বলবো, মানে এই যে একটা কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে না ঢুকে এটাকে ইনেবলার হিসেবে দেখাটা, না ঢুকে এটা তোমার ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করো না। এক্স্যাক্টলি, খুব ভালো কথা বলেছো এটা, ভেরি ওয়েল সেড, কি ওয়ার্ক স্টেশনের মতো। তো এখন দেখছি, মানে আমার যেটা খুব ভালো লাগে, খুব ফলো করি, তোমার ছেলেকেও বললাম আজকে যে আমি ওর মিউজিককে ফলো করি, তোমরা একসাথে প্রোগ্রাম করছো, কেমন লাগছে? ছেলেকে তো একটা প্রোগ্রামে দেখলাম, আগে বাজিয়েছিল, একটু বকলেও। হ্যাঁ, ওটা আমরা দেখো, আমার যখন ছেলে হয়, একদম আমি 9 মান্থস পর্যন্ত আমি শো করেছি উইথ মাই বেবি বাবা। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, হ্যাঁ, আমি আমার ছেলে হওয়ার জাস্ট 1 সপ্তাহ আগে আমি আর শো অ্যাকচুয়ালি পাইনি বলে করিনি। 1 সপ্তাহের একটা ছুটি ছিল, তারপর হচ্ছে 24 দিনের একটা ছুটি ছিল। সো আমার ছেলে তার 24 দিন থেকে হি ইজ ট্রাভেলিং উইথ মি। আচ্ছা, হ্যাঁ, এবং এটা কত হেল্প করেছে তোজোকে। আজকে গিয়ে সেটা বুঝি যে তোজো তো ওই মিউজিকের মধ্যেই বড় হয়েছে, পুরোটাই মিউজিক খেয়েছে, মিউজিকেই ঘুমিয়েছে, এইটাই তোজো একদম সেটা। রাইট। কিন্তু আমার প্রিলিমিনারি ওরম ছিল না যে আমার ছেলেটা মিউজিশিয়ান হয়ে যাবে। আমার প্রিলিমিনারি যে টার্গেটটা ছিল যে আমার ছেলেকে মিউজিক লাভার হতেই হবে। রাইট। আর শুধু মিউজিক লাভার নয়, আর্ট লাভার হতে হবে। যার কারণে আমি আর তোজো ফটো এক্সিবিশন দেখতে চলে যেতাম, পেইন্টিং এক্সিবিশন দেখতে চলে যেতাম। সেখানে গিয়ে ফার্স্ট যখন তোজোকে সহজ পরব নিয়ে যাই, তোজো দেখে কুচিপুড়ি, এন্ড হি লাইকড ইট সো মাচ। ও ভেবেছে পরের দিনও হবে। পরের দিন আমি লেট করে গেলাম, আমাকে এত বকা দিল, কান্নাকাটি হুলুস্থুল, যে ও আজকে আর কুচিপুড়ি ডান্সটা দেখতে পারলো না। তখন ভালো লেগেছিল যে হ্যাঁ, এই তো, আমি তো এটাই চাইছিলাম যে ই শুড বিকাম অ্যান আর্ট লাভার। রাইট। বাট সেটা হাউ উইল ইট হেল্প হিম, মানে ওটা মানে ভালো মানুষ হতে তৈরি সাহায্য করবে, সবথেকে বড় কথা। ও যেভাবে তৈরি হয়েছে, আই এম শিওর ও কোনো খারাপ কাজ করবার আগে দুবার ভাববে।
মিউজিক তো তোমাকে ভালো মানুষ হতেই সাহায্য করে। কারেক্ট। হ্যাঁ, অবশ্যই যদি তুমি সেটাকে সত্যি তোমার মধ্যে মিউজিক সত্যি সত্যি ঢোকে, সুপারফিশিয়ালি ঢুকলে এটা অন্য কথা। মানে আজকালকার দুনিয়ায় স্পেশালি ওদের যে এজ গ্রুপ এবং মানে ওর থেকে অনেক বড়রাও, মানে এখন একটা সেই রিলের একটা যুগ হয়ে গেছে না, মানে এনিথিং মোর দ্যান 59 সেকেন্ডস মানে ইউ আর ওয়েস্টিং মাই টাইম, এরকম একটা মনোভাব, মানে একটা অ্যাটেনশন ডেফিসিট চারদিকে। তো সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, মানে হি ইজ বিন এবল টু মানে স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট, ওর ওইটা মানে ও যেমনি করে নিউ এজ টেকনোলজিকেও অ্যাবজর্ব করেছে, এটাকেও সেভাবেও প্যারালালি নিয়ে চলছে। দুটোই ট্র্যাডিশনালিও চলছে, নিউ টেকনোলজিকেও অ্যাকসেপ্ট করেছে। তার কারণ হচ্ছে হি ইজ ইনটু মিউজিক, হি ক্যানট ডু দ্যাট, হি নিড টু প্র্যাকটিস। মানে পেশেন্স লেভেলটা অনেক কমে গেছে রাইট মানুষের মধ্যে আজকাল। ওটা যে মিউজিক করবে না, তার তো ওটা হলে চলবে না। তাহলে সে একটা 5 মিনিটের গান গাইবে কি করে? এক্স্যাক্টলি, তাই না? যে তাকে তো মিনিমাম একটা 10 মিনিট 20 মিনিট রেয়াজ করতে হবে মিনিমাম, আমি বলছি, মানে একদম একদম লোয়ার লিমিটটা বলছি। একটা 20 মিনিটের একটা তো রেয়াজ করতে হবে। করবে কি? 20 মিনিট বসতে হবে তাকে। দ্যাটস হাউ ইউ মেডিটেট। হ্যাঁ, এটা বড় কথা যে এটা একটা বিরাট বড় হেল্প হয় যারা ব্লেসড উইথ মিউজিক, তার মেন্টাল ইকুইলিব্রিয়ামটাও অনেক মানে বেটার ব্যালেন্সড হয়, রাইট? তো এই পার্সপেক্টিভে আমি আমাদের শোতে আমি একটা সেকশন মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করার চেষ্টা করি যারাই আসেন গেস্ট হিসেবে। তো as an artist, life is quite uncertain, right? মানে not just from a financial perspective, but aspirationally also, যে সেটা অনেক সময় হয় না যে এই সময়ের মধ্যে আমি এখানে পৌঁছাতে চাই, বাট হয়তো পৌঁছাতে পারলে না ফর হোয়াট এভার রিজন। তো কখনো কখনো এটা নিয়ে একটা মানে মেন্টাল ইমব্যালেন্স বলো, একটা ক্রাইসিস তৈরি হতে পারে। কখনো তোমার এরকম হয়েছে বা কোনো মানে হাউ ডু ইউ টেক কেয়ার অফ any of these uncertainties, but self doubt অনেক সময় হয়, আর এর থেকে হয়তো মেন্টাল কিছু ক্রাইসিস বা মেন্টাল হেলথ ইস্যুস হতে পারে। তো তোমার ক্যারিয়ারে কখনো এরকম হয়েছে বা এরকম সিচুয়েশন এলে হাউ ডু ইউ টক টু ইয়োরসেলফ, হাউ ডু ইউ কাম আউট অফ ইট? জানো তো, আমি আমার যতটা মিউজিকের লাইফ স্প্যান, তাতে আমি বহুবার জিরোতে এসে আবার স্টার্ট করেছি। ওয়ান্ডারফুল, ভেরি পাওয়ারফুল। কারণ আমি যখন একদম দুর্দান্ত ভাবে রাজস্থানি ওয়েডিং শোস করছি, আমি 12 বছর 13 বছর করেছি, আর্নিং আ লট। আমার লাস্ট শো ছিল ডালমিয়ার ছেলের কিছু একটা সঙ্গীত বা কিছু একটা, তাজ বেঙ্গলি, আই রিমেম্বার। যদিও বা আমি প্ল্যানিংটা করেছি 2 বছর ধরে যে যা করছি এটা বন্ধ করে দেবো, এটা আমি করব না, এটা হচ্ছে না, এটা আমার ভাল লাগছে না, এটা 2 বছরের প্ল্যানিং। ওই দিন সাডেন ডিসিশন নিয়েছি যে আজকের লাস্ট শো। তারপরে যিনি শো করিয়েছেন তিনি ফোন করে বলেছেন যে দীপানিতা জি অমুক দিন আপনার আরেকটা শো নেই করেंगे। তো উনি আমাকে বলেছিলেন যে क्या बात कर रहे आप, गाना छोड़ रहे? क्या गाना नहीं छोड़ रहे, कुछ अलग करेंगे या करेंगे या फिर तोजो की मम्मी बन जाएंगे। হ্যাঁ, and I was like ওইটা ডিসিশন নিয়েছিলাম, হয় তোজোর মা হবো, ফুল ফ্লেজেড তোজোর মা, রাইট। আর তা নয় তো মিউজিকটা আমি যেভাবে চাইছি সেভাবে করবো, রাইট। প্লাস আবার তো শূন্য থেকে শুরু করেছিলাম না। I met Orgo Mukherjee, I formed Folk Foundation, I met Fiddler's Green, আমার জার্নিটা তো হয়েছে। I met banglanadok.com, আমার এই সেকেন্ড মানে জিরো থেকে যে স্টার্ট করেছিলাম সেখানে একটা মেজর রোল প্লে করে banglanadok.com, অমিতাভ ভট্টাচার্য। দারুণ একটা এক্সাম নিয়েছিল আমাকে, ওহ মাই গুডনেস। যাই হোক, কিন্তু এই মানুষটাকে তো আমার স্মরণ করতেই হবে। ওই জার্নিটা আমার দারুণ উইথ বাংলা নাটক। তো তারা আমাকে সবাই সত্যি সবাই এগিয়ে দিয়েছে, আমার তো গাড়ি চলে গেছে এরকম। তো আমার কখনো এটা মনে হয় না কেন আমি 10টা শো পাচ্ছি না, কেন আমি এটা করতে পারছি না, কেন আমার ওটা হচ্ছে না, এটা আমার হয়ই না। আমার মনে হয় যে আমি তখনই সত্যি বসে ভাবি আমি কোথায় ছিলাম, আমি কোথায় চলে এসেছি।
আমার তো খুব ভালো লাগে শুনে না, আমি এই শম্পা কুণ্ডুর অ্যালবাম শুনে বড় হয়েছি। মানে ওই সময়টা আমরা বড় হয়ে গেছি, মানে কলেজ লাইফে শুনছি ওনাদেরকে। সেই মানুষটা যখন এসে বলেন যে দীপান্বিতা আমার খুব ভালো লাগে তোমার গান, তো আমার তো হয়ে গেছে অনেক পাওনা গো, আবার নতুন করে কি পাবে তুমি? রাইট রাইট। হ্যাঁ তুমি বলতে পারো যে আমার একটা BMW নেই, ও আই ডোন্ট কেয়ার। আমি তো ছোটবেলা থেকে, এগুলো তারাই ভাবে যারা ছোটবেলা থেকে গাড়ি চড়েনি হঠাৎ করে গাড়ি কেনে। তো আমরা তো ছোটবেলা থেকে নানান ধরনের গাড়ি চড়ে অবস্থা, ইটস অল ডান। এখন বরঞ্চ আই ক্যান গো ব্যাক টু রুট, I can go to a village, I can stay there, I can practice myself. আমার যখন শো আসবে আমি করব। তো আমার কোনো রিগ্রেটস নেই। আর এখন সব থেকে বেশি ফোকাসড আমি তোজোরটা প্ল্যান করে দেওয়ার জন্য। ওয়ান্ডারফুল, ভেরি ওয়ান্ডারফুল। তোজোকে বলেছি যে তোজো তোর এখন আগামী 5 বছর ধরে নে, তোর একটা শেখার সময়, দারুণ ভাবে শেখ, দারুণ ভাবে, এমন ভাবে নিজেকে তৈরি কর যে কোথাও তোকে ফেলা যাবে না এরকম। তো সেটা সেভাবে ওকে, এটা আমার এখন মিশন। তো আমি তো এখন এই মিশনে, আর কোথায় আমার রিগ্রেট করার সময় নেই। আর আমি প্রতিদিন নিজের প্র্যাকটিসে থাকি, নিজের গান খোঁজার মধ্যে থাকি। আমি জানো আমার রিসেন্ট একটা কাজ হচ্ছে যেটা খুব মজার, এটা হচ্ছে অ্যাবাউট দ্য উইভিং সং। তো আমার কোথায় সময় বলো তো বসে ভাবার, মন খারাপ হওয়ার সময় নেই আমার। তাই জন্য বলেছি যে রাখতে হবে, নিজের মধ্যে নেগেটিভ এনার্জি ঢোকানো যাবে না। তার জন্য তো বলেছি যে আমার মন খারাপের জায়গা নেই। ওয়ান্ডারফুল, ভেরি পাওয়ারফুল। মানে স্পেশালি যারা শুনছেন, তো মানে সবার তো আলাদা আলাদা পরিস্থিতি হয়, অনেকের সিচুয়েশন এরকম, অনেক ডিফারেন্ট সিচুয়েশন থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে হয়। এবং মানে ওইটাই আর কি, যে আসলে নিজের কাছে যেদিন তুমি হেরে যাবে সেদিন তুমি সবার কাছে হেরে যাবে। নিজেকে খুব পাওয়ারফুল রাখতেই হয়, আর সেইটা তুমি তখনই রাখতে পারবে যখন তুমি নিজেকে বিশ্বাস করতে শিখবে। তুমি বিশ্বাস করো যে তুমি খুব ভালো করছো, তুমি আগামী দিনে খুব ভালো করবে, তোমার দ্বারা কিছু ভালো কাজ হবে। এই বিশ্বাসগুলো তুমি রাখো আগে, তাহলে দেখবে যে যেই জিনিসটা খারাপ, হয়তো তোমার আজকে মনে হয়েছে আজকের রেজাল্টটা খারাপ হলো, ঠিক আছে আমি আরেকবার ট্রাই করছি, রাইট। এটা তখন তোমার এইভাবে কাজ করতেই পারে। আমরা অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড। যে প্রশ্নটা আমি সবাইকেই করি, আমার যারা গেস্ট আসেন, সেটা হচ্ছে যে ইজ সাকসেস হ্যাপিনেস অর হ্যাপিনেস সাকসেস টু ইউ? একবার বলো। ইজ সাকসেস হ্যাপিনেস অর হ্যাপিনেস সাকসেস টু ইউ? হ্যাপিনেস সাকসেস, অফ কোর্স। আমি যখন গান গাই, আমি যদি কোনো বিয়ের গান গাই আমি খুব হ্যাপি হয়ে যাই। আমি যখন প্রেমের গান গাই আমি খুব হ্যাপি হয়ে যাই। তার সঙ্গে আমার প্রেমের ভীষণ আমি মিল খুঁজে পাই। মিউজিক আমাকে হ্যাপিনেস দেয়, এর থেকে বড় সাকসেস আর কি হতে পারে? কত মানুষ অসুখী, কত মানুষ মানসিকভাবে অসুখী। আমি জানি না ভগবান ঈশ্বর তাদেরকে কিভাবে সাহায্য করবে। যারা এই গান বাজনা করছে তারা কিন্তু প্লিজ বিশ্বাস রাখো যে তোমরা ইউ আর রিয়েলি রিয়েলি বেস্ট। অ্যাবসলিউটলি। দীপান্বিতা, থ্যাংক ইউ সো মাচ। আড্ডা আমরা জারি রাখবো ওই পারে ক্যামেরার। খুব ভালো লাগলো আমার।